হ্যাঁ রে, ওই গাছটাও তো কলসি বেঁধেছিলি, তা পেরে নিয়ে দেখ, কলসি নিশ্চয়ই ভরে গেছে। উনি ঠিকই বলেছেন, তোমার খেজুরের রসের সুনাম শুনে কিনে নিয়ে গেছিলাম। বাড়ি গিয়ে খেয়ে দেখি খেজুরের রসের স্বাদ গন্ধ কিছুই নেই। এমন ভেজাল মিশিয়েছো যে উল্টে পেটের গন্ডগোল হয়ে গেছে। কিন্তু আমি কি করে ভেজাল মেশাবো? আমি তো গাছে উঠতে পারি না। শোনো, শেখরের গাছ থেকে রতন রস পেরে দেয়, কিন্তু আজকাল রতন সেই রসে ভেজাল মেশাচ্ছে। ভেজাল? সনাতনপুরে থাকে শেখর। তার অনেকগুলো খেজুর গাছ আছে, কিন্তু সে মোটা মানুষ, গাছে উঠে খেজুরের রস পাড়তে সে পারে না। তাই রতন নামে এক গরিব মানুষকে দিয়ে সে খেজুরের রস পাড়ায়। তারপর সেই খেজুরের রস সে বাজারে বিক্রি করে। একদিন রতনকে দিয়ে খেজুরের রস পাড়াচ্ছিল শেখর। হ্যাঁ রে, ওই গাছটাও তো কলসি বেঁধেছিলি, তা পেরে নিয়ে দেখ, কলসি নিশ্চয়ই ভরে গেছে। পেরে আনছি বাবু। আর এই গাছগুলোতে উঠবি। আচ্ছা বাবু। মনে তো হচ্ছে আজকে 6 কলসির ওপরে রস পাবো। কিছুক্ষণ পর 6 কলসি ভরা খেজুরের রস গাছ থেকে নামিয়ে আনলো রতন। বাবু দেখুন, সবগুলোই নামিয়েছি। ঠিক আছে, মজুরি পরে নিবি। আচ্ছা বাবু। কিছুক্ষণ পর রস বিক্রি করার জন্য কলসিগুলো নিয়ে বাজারে এলো শেখর। খানিকটা সময় পর দুজন গ্রামবাসী এলো তার কাছে রস কিনতে। একেবারে টাটকা রস দাদা, এইমাত্রই গাছ থেকে পেরে আনলাম। দারুণ গন্ধ বেরিয়েছে। আরে খেয়ে দেখুন দাদা, 1 নম্বর টেস্ট পাবেন। তা কত করে দিচ্ছ? এ আমার কাছে জিনিস দাদা, যেমন ফ্রেশ তেমন সস্তা। 180 টাকা করে দিচ্ছি দাদা। সস্তা কোথায়, ভালোই তো দাম চাইছো। এর চেয়ে কমে আর আপনি কোথাও পাবেন না। ঠিক আছে, আমাকেও দাও। ওই কলসি থেকে দিও। আমাকেও দাও। এই যে দিচ্ছি। সেদিন রাতে ঘরে বসে টাকার হিসাব করতে করতে ব্যবসার লাভের কথা ভাবছিল শেখর। আজ বাজারে যা রস নিয়ে গেছিলাম সবই তো বিক্রি হয়ে গেছে, আর লাভও ভালোই হয়েছে, কিন্তু আরও লাভ করতে হবে। দাম যদি বাড়াই তাহলে লোকেরা কিনবে না। তার চেয়ে বরং একটা কাজ করব, ভেজাল মেশাবো রসে, তাহলে আমার অনেক বেশি লাভ হবে। পরের দিন শেখর রতনের পেরে আনা খেজুরের রসের কলসিতে ভেজাল মেশাচ্ছিল। ভেজাল মিশিয়েছি বলে রস অনেকটা বেড়ে গেছে। 1 কলসি রস থেকে 2 কলসি ভর্তি রস পেলাম। এবার তো দ্বিগুণ লাভ হবে। হা 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 হা। শেখর ভেজাল দেওয়া খেজুরের রস নিয়ে বাজারে এলো। তারপর সে তার দোকান সাজিয়ে বলতে লাগলো, দাদারা দিদিরা, আসুন আসুন, খেজুরের রস খান। টাটকা খেজুরের রস, খেতেও টেস্টি আর দামেও সস্তা। একজন খরিদ্দার এলো। এই যে শেখর, তোমার খেজুরের রসের অনেক সুনাম শুনেছি, তাই এলাম। দাও দেখি আমাকে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। শেখর যখন খেজুরের রস দিতে ব্যস্ত, তখন আরও একজন ক্রেতা এলো। আমাকেও দাও শেখর। দিচ্ছি দাদা। এভাবেই শেখর ভেজাল মেশানো খেজুরের রস বিক্রি করতে লাগলো। কয়েকদিন পর শেখর তার দোকানে বসেছিল। এমন সময় পুরনো দুজন খরিদ্দার এলো তার দোকানে। আরে আসুন দাদা, একদম টাটকা রস আছে, নিয়ে যান। না না শেখর, খেজুরের রসে তুমি আজকাল ভেজাল মেশাচ্ছ, আর টাটকা রস বলে ওই ভেজাল মেশানো রস চালাচ্ছ। লোক ঠকাচ্ছ তুমি, চিটিংবাজি করার জায়গা পাও না। এ আপনি কি বলছেন? একদম গাছ থেকে পেরে আনা রস, এতে ভেজাল কোথায় থাকবে? উনি ঠিকই বলেছেন, তোমার খেজুরের রসের সুনাম শুনে কিনে নিয়ে গেছিলাম। বাড়ি গিয়ে খেয়ে দেখি খেজুরের রসের স্বাদ গন্ধ কিছুই নেই। এমন ভেজাল মিশিয়েছো যে উল্টে পেটের গন্ডগোল হয়ে গেছে। কিন্তু আমি কি করে ভেজাল মেশাবো? আমি তো গাছে উঠতে পারি না। রতন কলসিগুলো গাছ থেকে নামিয়ে আনার পরেই তো আমি সেগুলোকে বাজারে নিয়ে আসি। শেখরের সাথে দুজন খরিদ্দারের কথা কাটাকাটি শুনে আরও কিছু লোক জড়ো হলো সেখানে। তারা সবাই মিলে বলতে লাগলো যে শেখর খেজুরের রসে ভেজাল মেশাচ্ছে। হ্যাঁ সত্যি, তুমি ভেজাল মেশাচ্ছ, ঠকবাজ তুমি।
এভাবে লোক ঠকানো চলবে না তোমার। সবাই দেখছি আমাকে চেপে ধরেছে, দোষটা বরং রতনের ঘাড়ে চাপিয়ে দিই। দেখুন দাদা, এতদিন ধরে তো আমি ব্যবসা করছি, এমন তো কোনোদিনও হয়নি। আমার তো মনে হচ্ছে রতন ভেজাল মিশিয়েছে। 2 কলসি রসে ভেজাল মিশিয়ে 5 কলসি বানিয়ে আমাকে দিয়ে গেছে। বাকি রসও অন্য কোথাও বিক্রি করছে। বেচারা গরিব মানুষ, টাকার লোভে হয়তো এমন করেছে। ঠিক আছে, রতনকে গিয়েই বলছি আমরা। না না, শুনুন, ওকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু অভাবে জ্বালা তো জানেনি। ওকে আপনারা কিছু বলবেন না, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। শেখরের দোকান থেকে বেরিয়ে কিন্তু গ্রামবাসীরা রতনের বাড়ির দিকে এগোতে লাগলো। রতনের বাড়ির সামনে এসে উপস্থিত হলো গ্রামবাসীরা। শেখরের উপর ব্যাপারটা না ছেড়ে আমাদের উচিত আমরা রতনকে শায়েস্তা করি। হ্যাঁ, ঠিকই বলেছেন। রতন, রতন, বেরিয়ে আয় বলছি, ঠকবাজ, বদমাইশ কোথাকার। রতন তখন খেতে বসেছিল, তার স্ত্রী মালা তাকে খেতে দিচ্ছিল। কেউ বোধহয় ডাকতেছে। তুমি খাও, আমি দেখছি। সবাই উঠোনে দাঁড়িয়েছিল। এমন সময় মালা ঘর থেকে বেরিয়ে এলো। রতনকে ডেকে দাও। কি হয়েছে দাদা? ও তো এইমাত্র খেতে বসেছে। আমাকে বলুন, আমি ওকে বলে দেব। শোনো, শেখরের গাছ থেকে রতন রস পেরে দেয়, কিন্তু আজকাল রতন সেই রসে ভেজাল মেশাচ্ছে। ভেজাল? হ্যাঁ, রতনকে বলে দেবে, এরকম ভাবে লোক ঠকালে ওকে আর এই গায়ে আমরা থাকতে দেব না। আচ্ছা, আমি ওকে বলবো। ওকে বুঝিয়ে দেবে ভালো করে। নেহাত খেতে বসেছে, তাই এখনকার মতন ওকে আর কিছু বললাম না। এই চলো সবাই। সকলেই চলে গেল। রতনের খাওয়া হয়ে গেলে মালা তাকে সবকিছু খুলে বলে। হ্যাঁ গো, সত্যি কি তুমি শেখরবাবুর গাছের রসে ভেজাল মিশিয়েছো? না মালা, বিশ্বাস করো, এইরকম কিছু আমি করি নাই। তুমি বরং একবার শেখরবাবুকে গিয়ে জিজ্ঞাসা করো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি আমি। কিছুক্ষণের মধ্যেই রতন শেখরের বাড়িতে এসে উপস্থিত হলো। শেখর তার বারান্দাতেই বসেছিল। বাবু, আমি তো খেজুরের রসে ভেজাল মেশাই নাই, তাহলে সবাই আমারে কেন বলতাছে? আরে ভেজাল তো আমি মিশিয়েছি, কিন্তু দোষটা তুই নিয়েছিস, মানে আমি তোর নাম বলেছি। তবে ভাবিস না, এই নে, এই 500 টাকা রাখ, তোর কাজে লাগবে। মালাকে একটা সুন্দর শাড়ি কিনে দিবি। না বাবু, এইটা আপনি ভালো করেন নাই। টাকার জন্য মিথ্যা দোষে আমি আমার ঘাড়ে নেব কেন? আমি সবাইকে আপনার কথা বলে দেব। হা 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 হা, বলে দেখ, তোর কথা কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, আজ আমার কথা বিশ্বাস না করলেও একদিন ঠিক করবে। আমি আপনার কাজ করব না। শেখরের কাজ ছেড়ে রতন গ্রামের এক ধনী ব্যক্তি হরনাথ বাবুর কাছে কাজের জন্য গেল। বাবু, আমার একটা কাজ দিন। তা কি কাজ করবি তুই? আপনার তো অনেক খেজুর গাছ আছে, আমি আপনার রস পাইরে দেব। হরনাথ বাবুর অনেক খেজুর গাছ ছিল। তিনি তার প্রস্তাবে রাজি হলো। আচ্ছা বেশ, তা মজুরি কত নিবি? বাবু, টাকা পয়সা আমি নেব না। যে রস পারবো সেখান থেকে রোজ 2 কলসি রস দেবেন আমারে। আচ্ছা বেশ, তাই নিস। কাল থেকেই তবে কাজ শুরু করে দে, কেমন? আচ্ছা বাবু। পরের দিন থেকেই মজুরি হিসেবে পাওয়া খেজুরের রসের কলসি নিয়ে রতন বাজারে বিক্রি করতে শুরু করলো। আস্তে আস্তে তার বিক্রি করা খেজুরের রসের সুনাম ছড়িয়ে পড়ল গ্রামবাসীদের মধ্যে। রতন বাজারে বসে রস বিক্রি করছিল। এমন সময় কয়েকজন খরিদ্দার এলো তার দোকানের সামনে। বুঝলে রতন, তোমার কাছ থেকে খেজুরের রস কিনে গেছিলাম বোনের বাড়িতে। সবাই খেয়ে খুব সুনাম করেছে। হ্যাঁ বাবু, আজকেও টাটকা রস আছে, নিয়ে যান। আচ্ছা, দাও তাহলে। দি বাবু। কিছুদিনের মধ্যেই বেশ কিছু টাকা জমিয়ে ফেলল রতন। সে ঠিক করলো তার ব্যবসা আরো বাড়াবে। একদিন স্ত্রী মালার সাথে এই বিষয় নিয়েই আলোচনা করছিল রতন। বুঝলে মালা, আমার বিক্রি করা খেজুরের রসের খুব সুনাম হইতাছে। হ্যাঁ গো, আমিও শুনেছি। আচ্ছা শোনো, কিছু টাকা জমাইছি, ভাবতেছি হরনাথ বাবুর কাছ থেকে খান কয়েক খেজুর গাছ লিজ নেব, মানে ইজারা নেব। তাহলে আমার ব্যবসাও বাড়বে আর লাভও বেশি থাকবে। সে তো খুব ভালো কথা। শুভ কাজে তাহলে আর দেরি করো না। হ্যাঁ, কালই ওনার সাথে কথা কইয়া আসি। পরের দিন হরনাথ বাবুর সাথে খেজুর গাছের লিজ নেবার ব্যাপারে রতন কথা বলতে গেল। এ তো খুব ভালো কথা রে রতন, তোর ব্যবসা বাড়লে আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, আমার ওই পূর্ব দিকের যে খেজুর বাগানটা আছে ওটাই তুই আমার কাছ থেকে লিজে নিস। অনেক ধন্যবাদ বাবু। কিছুদিনের মধ্যেই
রতনের খেজুরের রসের ব্যবসা ফুলে ফেপে উঠল। একদিন রতনের দোকান থেকে কিছু দূরে কয়েকজন গ্রামবাসীরা গল্পগুজব করছিল। দেখেছো তোমরা, খেজুরের রসের ব্যবসা রতন বেশ ভালোই চালাচ্ছে। পাশের গ্রাম থেকেও নাকি সবাই রস কিনতে আসছে ওর কাছে। হ্যাঁ, ভেজাল মিশিয়ে ব্যবসা করেই তো রতনা তো ফুলে ফেপে উঠল। সেই রাস্তা দিয়ে শেখর কোথাও যাচ্ছিল। গ্রামবাসীদের কথা কানে যেতেই সে দাঁড়িয়ে পড়ল। ঠিকই বলেছেন দাদা, আমার গাছ থেকে যখন রস পারতো তখন থেকেই ভেজাল মিশিয়ে রতন আমার ব্যবসাটা খারাপ করেছিল। কিন্তু ও যদি ভেজাল মেশায় তাহলে ওর রস সবাই কিনছে কেন? না, আমাদের একবার পরীক্ষা করে দেখা উচিত, বুঝলে? ঠিকই বলেছে। শেখর, তুমি তোমার খেজুরের রস নিয়ে এসো। রতনের খেজুরের রসের সাথে তোমার খেজুরের রসেরও পরীক্ষা করা হবে। রতন আর শেখর তাদের খেজুরের রস নিয়ে গ্রামবাসীদের সামনে উপস্থিত হলো। রতনের কলসি থেকে খানিকটা রস নিয়ে মুখে দিল গ্রামবাসীরা। বাহ, রতনের কলসির রস তো একদম টাটকা, দারুণ স্বাদ। হ্যাঁ ঠিক, একদম খাঁটি জিনিস। এবার শেখরের কলসির রস টেস্ট করে দেখতে হবে। সকলে শেখরের কলসির রসও খেয়ে দেখল। ইস, এই রসে তো কোনো স্বাদই নেই। শেখর, তোমার খেজুরের রসে নিশ্চয়ই ভেজাল আছে। হ্যাঁ, শেখরের রসেই ভেজাল রয়েছে। ঠিক, শেখর রসে ভেজাল মেশায়। আপনারা ঠিকই বলতাছেন। আমি যখন শেখর বাবুর গাছের খেজুরের রস পারতাম তখন উনি ভেজাল মেশাইতেন, কিন্তু ধরা খাওয়ার পর সে দোষটা আমার ঘাড়ে চাপাইয়া দিছিল। শোনো, শেখরের কাছ থেকে আর কেউ খেজুরের রস কিনবে না তোমরা। ঠকবাজ শেখরের দোকান ভেঙে দাও, গ্রাম ছাড়া করো ওকে। ঠকবাজি শেখর, সনাতনপুর ছাড়ো, চলে যাও এখান থেকে। এভাবেই লোভী খেজুরের রসওয়ালা শেখরের ব্যবসা চিরতরে বন্ধ হয়ে গেল এবং গ্রামবাসীরা তাকে গ্রাম ছাড়া করল। বন্ধুরা, আজকের প্রশ্নপালায় আপনাদের স্বাগত। আমাদের আগের গল্প লোভী মটন বিরিয়ানিওয়ালার 10 জন সঠিক উত্তরদাতাদের নাম। কৌশিক, মহুলা বীরভূম থেকে। অস্মিত পাল, কলকাতা থেকে। দীপ, বাংলাদেশ খুলনা থেকে। সমাপ্তি চৌধুরী দে, চাকদা নদিয়া থেকে। সৌভিক সরকার, কলকাতা কোসবা থেকে। অদ্রিজা মজুমদার, কল্যাণী নদিয়া থেকে। শ্রাবণ, বাংলাদেশ ময়মোহন সিংহ থেকে। আমিন, ওয়েস্ট বেঙ্গল থেকে। সোহান, বীরনগর থেকে। আশাদুল, মেদিনীপুরের কেশপুর থেকে। আমাদের আজকের গল্প থেকে প্রশ্ন হলো, রতন কাজের বদলে হরনাথ বাবুর কাছ থেকে কি চেয়েছিল? আর বন্ধুরা, আপনাদের নাম যদি এই 10 জনের মধ্যে না থেকে থাকে তাহলে মন খারাপ করবেন না, পরের বারের জন্য চেষ্টা করুন। আর মনে রাখবে, আমরা তার নামই স্ক্রিনে দেখাই যার উত্তর সঠিক হবে এবং তার সাথে তার নিজের নাম আর কোথা থেকে দেখছো সেটা উল্লেখ থাকবে। সুপ্রভাত বন্ধুরা, এই হলো দেবীপুর গ্রাম। আর ওই যে লোকটা তোমরা দেখতে পাচ্ছ, উনি হলেন কালাচাঁদ, ঝালমুড়িওয়ালা। আর ওই যে উঠানে ঝাড় দিচ্ছেন, উনি হলো কালাচাঁদের স্ত্রী মালতী। আর ওই যে মেঝেতে বসে 2 বাচ্চা খেলাধুলো করছে, তারা হলো কালাচাঁদের সন্তান। বড় মেয়ের নাম হলো অঙ্কিতা আর ছোট ছেলের নাম শিবু। কই গো, আলু আর মটর সেদ্ধটা এবার তো আনো। দেখো 5টা বেজে গেছে। আমি কি সন্ধেবেলায় ঝালমুড়ি নিয়ে বেরোবো? আরে না না, তুমি একটু দাঁড়াও, আমার ঝাড় দেওয়া প্রায় হয়েই গেছে। আমি এক্ষুনি আলু আর মটর সেদ্ধটা এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। আর মা অঙ্কিতা, শোনো, তুমি তোমার ভাইকে নিয়ে তাড়াতাড়ি পড়তে যাও। আমি বাড়ি ফেরার পথে তোমাদেরকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, আর তুমি সাবধানে যেও কিন্তু। এই নাও তোমার আলু আর মটর সেদ্ধ। আর আমি কি বলছি শোনো, বাড়ি ফেরার সময় মনে করে খোল আর ভুসি নিয়ে এসো। জবাটা শুধু খড় খেয়ে খেয়ে বেচারি রোগা টিংটিঙে হয়ে গেছে। আর এজন্য দেখো, বেচারা ওর বাচ্চাটাও ঠিক করে খেতে পাচ্ছে না। জবা হলো কালাচাঁদের বাবার দেওয়া একমাত্র গরু, যা কালাচাঁদের বাবা মারা যাওয়ার সময় কালাচাঁদকে কিনে দিয়ে গেছিল। আর এই যে গরুর বাচ্চাটিকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো জবার ছেলে, নাম ভোলা। তুমি তো ঠিকই বলেছ গো, জবা দিন দিন কেমন যেন রোগা হয়ে যাচ্ছে, আর আগের থেকে দুধও কম দিচ্ছে। কিন্তু খোল ভুসি কেনার মতো টাকা তো আমার কাছে নেই গো। আমার কাছে মাত্র 300 টাকা পড়ে আছে। তার মধ্যে থেকে আজ আবার শিবু আর অঙ্কিতার মাস্টারকে 200 টাকা দিতে হবে। তাহলে কি হবে গো? কি আর হবে, কিছুই হবে না। ওপরওয়ালা যদি কৃপা করেন
আর আজ যদি আমার একটু বেশি ঝালমুড়ি বিক্রি হয় তাহলে অবশ্যই আজ আমি জবার জন্য খোল ভুসি কিনে আনব। তুমি খামোখা এত চিন্তা করো না, ভগবান যা করবেন ভালোই করবেন। এবার তুমি ঘরে যাও দেখি। যাই, আমাকে অনেক পাড়া ঘুরতে হবে যে। এই বলে মালতী ঘরে চলে যায়। কালাচাঁদ নিজের গাড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে বেরিয়ে পড়ে। এভাবেই গরিব কালাচাঁদ ঝালমুড়ির পাশাপাশি গরুর দুধ বিক্রি করে খুব কষ্টসষ্ট করে নিজের স্ত্রী ও 2 বাচ্চাকে নিয়ে সংসার চালাতে থাকে। আর অন্যদিকে পাশের বাড়িতেই থাকত কালাচাঁদের দাদা মুকুল আর তার স্ত্রী উর্মিলা এবং তার বৃদ্ধা মা। মুকুল ফুচকা বিক্রি করে বেশ মোটা টাকা ইনকাম করত। এতে তাদের সংসার খুব ভালোভাবেই কাটত। বাবা মুকুল, বাবা আমার কাশিটা বেড়েছে বাবা, আমার একটু কাশির সিরাপটা এনে দিবি বাবা। নাও, আবার শুরু হলো ওই বুড়ির আদিক্ষাতা। দেখো, বুড়ি তো নিজেও এসে সিরাপটা নিয়ে যেতে পারে, কিন্তু না, তা করলে তো বুড়ির জাত নষ্ট হবে। যত সব আদিক্ষাতা। উর্মিলা, এটা তুমি কি বলছো? উনি তো আমার মা হয়, আর উনি একজন বয়স্ক মহিলা। কোমরের ব্যথায় বিছনা ছেড়ে উঠতে পারছে না, আর তুমি ওনাকে এমন কথা বলছো? আরে উনি তো তোমারও মায়ের মতো। মরণ দশা, এই বুড়ি আমার মা হতে যাবে কেন? হে, আমার মা আমার বাড়িতে আছে, একদম সুস্থ সবল আর চাঙ্গা। এই বুড়ির মতো এমন নড়বড়ে না। আর তুমি দেখো, আমি আর পারছি না বলে দিলুম এই বুড়ির হাল টানতে। নোংরা কাপড় জামা নড়চার কাচাকুচি করতে করতে আমার প্রায় নাজেহাল অবস্থা। তুমি এবার এই বুড়িকে তোমার ছোট ভাইয়ের বাড়িতে রেখে দিয়ে এসো বলে দিচ্ছি। কি বলছো কি তুমি? আমি একদম ঠিকই বলছি। তুমি দাঁড়াও, আমি আগে মাকে ওষুধটা দিয়ে আসি, তারপর আমি তোমার সাথে কথা বলছি। এই বলে মুকুল ওষুধের শিশিটা নিয়ে তার বৃদ্ধা মায়ের কাছে গেল। মা, এই নাও তোমার ওষুধ, তুমি এটা খেয়ে নাও। বাবা মুকুল, কি হয়েছে রে বাবা? তোর বউ এত চেঁচামেচি করছে কেন রে? কি হয়েছে? কেন আবার? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না দেখছি। উর্মিলা, এসব তুমি কি বলছো? তুমি একদম চুপ করো তো। আর মা, আপনি আমার কথাটা একটু কান খুলে শুনুন। অনেক বছরই তো হলো আপনি আপনার বড় ছেলের ঘাড়েই চেপে আছেন। এবার না হয় আপনার ছোট ছেলের ঘরে কিছুদিন অন্নটা ধ্বংস করে আসুন না। উর্মিলা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এর ফল কিন্তু ভালো হবে না। বাবা মুকুল, থাম থাম থাম, তোরা আর ঝগড়া করিস না বাবা। তোদের যত সমস্যা আমাকে নিয়েই তো। দাঁড়া দাঁড়া, আমি আজই তোর ছোট ভাইয়ের বাড়ি চলে যাচ্ছি। তুই আর তোর বউ সুখে শান্তিতে ভালো থাকিস বাবা। আমাকে নিয়ে আর কোনো সমস্যা হবে না তোদের বাবা। এই বলে বৃদ্ধা মা তার বড় ছেলের ঘর ছেড়ে তার ছোট ছেলের ঘরের দিকে রওনা দিল। আর এইদিকে মুকুল তার দজ্জাল বউয়ের জ্বালায় তার মাকে আটকাতে পারল না। আরে, ওটা মা মনে হচ্ছে তো। মা, আপনি এত রাতে? আপনার যে কোমরে ব্যথা, আপনি বাইরে বেরিয়েছেন কেন বলুন তো? আর বলিস না মা, আমার বড় ছেলে বউ আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। এই বয়সে এই বয়স্ক বোঝাটাকে কি আর কেউ বইতে চায় রে মা? আপনি এমন কেন বলছেন মা? আপনার বড় বৌমা আপনাকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? আপনার ছোট ছেলে আর ছোট বৌমা তো এখনো বেঁচে আছে। আপনি আমাদের সাথে থাকবেন। আসুন আসুন, এই রাতে কোমরের ব্যথা নিয়ে আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। আসুন, ঘরে আসুন। ছোট বউ শাশুড়ি মাকে নিয়ে ঘরের ভেতর গেল। আর ওদিকে কালাচাঁদ তার 2 বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে আসলো। আরে ঠাকুমা, তুমি আমাদের বাড়িতে? মা, তুমি এত রাতে? ও বাড়িতে কি কিছু হয়েছে? আর বলিস না বাবা, বড় বৌমা যে আজ আমায় যাচ্ছে তাই ভাবে অপমান করলো রে। নিজের ছোট ছেলের বাড়িতে থাকার জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি চিন্তা করো না মা,
তুমি আজ থেকে আমার সাথেই থাকবে। তোমাকে আর তোমার বড় ছেলে ও বড় বৌমার কাছে থাকতে হবে না। কিন্তু বাবা, তোর এই ছোট কষ্টের সংসারে যে আমি একটা বোঝা হয়ে গেলাম বাবা। তার ওপর আমার ওষুধ কেনার জন্য যে মাসে মাসে অনেক টাকা খরচা হয় রে। উনি আপনাকে চিন্তা করতে হবে না মা, আমরা কষ্ট করে নুন ভাত খেয়ে হলেও আপনার মাসের ঔষধের টাকা জোগাড় করব। আর এখন অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন তো। আর শিবু, মা অঙ্কিতা, তোমরা এবার শুয়ে পড়ো। এই বলে সবাই যে যার ঘরে ঘুমোতে চলে যায়। কিন্তু কালাচাঁদ আর তার স্ত্রী বাইরে বেরিয়ে আলোচনা করতে থাকে। হ্যাঁ গো, তুমি এসব কি বললে? মায়ের ঔষধের টাকা জোগাড় করবে, তা কি করে করবে তুমি? এই গরিব ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে আর কত টাকাই রোজগার করে, তাতে তো আমার সংসারই ঠিকঠাক চলে না। ও তুমি চিন্তা করো না, আমরা ঠিক কিছু না কিছু করে সংসার চালিয়ে নেব। চলো তো, এই বিষয় নিয়ে আর খামোখা চিন্তা করো না, চলো ঘুমিয়ে পড়ি। এই বলে কালাচাঁদ ও তার স্ত্রী ঘুমোতে চলে যায়। একদিন সকালে কালাচাঁদ ঘুম থেকে উঠে দেখে তার গরু মারা গেছে। হায় রে, এ আমার কি হলো? জবা, তুই কোথায় চলে গেলি? হে ওপরওয়ালা, তুমি কি এই গরিব অভাগাটাকে একটুও শান্তিতে বাঁচতে দেবে না? আমার একমাত্র সম্বল, বাবার দেওয়া শেষ স্মৃতিটুকুও কেড়ে নিলে। বাবা কালাচাঁদ, আর আর দুঃখ করিস না বাবা। মা গো, জবার দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলতো, এবার আমাদের সংসার কি করে চলবে মা? এই করতে করতে সকাল বয়ে রাত নেমে এলো। আর ওদিকে পুরো পরিবারের সকাল থেকে পেটে এক টুকরো খাবারের দানাও পড়েনি। তাই খিদের জ্বালায় বাচ্চা দুটো এদিক ওদিক ঘুরতে থাকে। ঠিক এমন সময় বাড়ির পাশ দিয়ে বাড়ির বড় বউ লুকিয়ে লুকিয়ে কি যেন একটা নিয়ে যাচ্ছিল। ও জেঠিমা, ওটা কি গো? বিরিয়ানি মনে হচ্ছে। ও জেঠিমা, আমাকে একটু বিরিয়ানি দাও না, আমি সকাল থেকে না খেয়ে আছি, দাও না একটু বিরিয়ানি। আরে দূর বোকা ছেলে, এটাতে বিরিয়ানি নয় রে, এর মধ্যে আমি চাল নিয়ে যাচ্ছি, রাতে রান্না করতে হবে না তাই। যা যা, তুই এখান থেকে যা দেখি বাপু, পদ আটকাস না তো। এভাবেই বদমাইশ বড় বউটা মিথ্যা কথা বলে বাচ্চা ছেলেটাকে এক ফোঁটাও খাবার না দিয়ে চলে যায়। কে রে ভাই, তোর মুখটা এমন গোমড়া লাগছে কেন? কি হয়েছে তোর? দেখ না দিদি, আমার খুব খিদে পেয়েছিল, আর এমন সময় বড়মা বিরিয়ানির প্যাকেট নিয়ে যাচ্ছিল, আর আমি একটু বিরিয়ানি চাইতেই আমাকে বলল যে ওতে বিরিয়ানি নেই, চাল আছে। হতে পারে ওটাতে বিরিয়ানি ছিল না, চালই ছিল। না রে দিদি, ওটাতে বিরিয়ানিই ছিল, বড়মা আমাকে মিথ্যে কথা বলেছে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, বড়মা তোকে বিরিয়ানি দেয়নি তো কি হয়েছে? আমি তোকে একদিন বিরিয়ানি খাওয়াবো। এখন তুই ঘরে যা, আর মন খারাপ করতে হবে না। এই বলে শিবু ঘরে চলে যায়। কিন্তু অঙ্কিতা ঘরে না গিয়ে গুটি গুটি পায়ে বড়মার বাড়ির দিকে যায়। ও জানলা দিয়ে দেখে ওর বড় মা ও বড় জেঠু বসে বসে ঘরের মধ্যে বিরিয়ানি খাচ্ছে। কি গো, এই এত বিরিয়ানি আমরা দুজন খাবো কি করে? শুনলাম বাচ্চা দুটো নাকি সকাল থেকে না খেয়ে আছে, ওদের তো দুটো বিরিয়ানিও দিয়ে আসতে পারো। থাক থাক, আর এত পরোপকারিতা দেখাতে হবে না। এসেছিল তোমার ভাইপো বিরিয়ানি চাইতে, মিথ্যা কথা বলে ভাগিয়ে দিয়েছি। ওরা হলো এমন জাত, ওদের একবার খাওয়ালে ওরা বারবার খেতে চলে আসবে। ছি উর্মিলা, ছি, আদৌ তুমি মানুষ তো? ওই দুটো ছোট ছোট বাচ্চার সম্বন্ধে এমন কথা বলতে তোমার একবারও মুখে বাঁধলো না? তোমার মধ্যে কি দয়া বলে কিছু নেই? না, নেই। এভাবেই সমস্ত কথা জানলার পাশ থেকে অঙ্কিতা শুনছিল। অঙ্কিতা এইসব কথা শুনে ও মন ভার করে মাথা নিচু করে বাড়ি ফিরে আসে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। কিন্তু কালাচাঁদের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতেই থাকে। জানো, আজ মাত্র 50 টাকার ঝালমুড়ি বিক্রি করতে পেরেছি। এমন চলতে থাকলে যে ওদের টিউশনের মাইনে
মায়ের ওষুধ, সংসার, তিনটের কোনোটাই চালাতে পারবো না। কি করবে বলো, ওপরওয়ালার পরিহাস। উনি না চাইলে যে একটা গাছের পাতাও নড়বে না। তাই ধৈর্য ধরো, কিছু না কিছু একটা উপায় ওপরওয়ালা নিশ্চয়ই বের করবেন। এই সমস্ত কথা দুই ভাই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। পরের দিন সকালে তারা পড়তে চলে যায়। ঝালমুড়ি খেয়ে যান, ঝালমুড়ি, মাত্র 5 টাকায় ঝালমুড়ি। কিরে মা অঙ্কিতা, কি হয়েছে তোর? এত মনমরা হয়ে বসে আছিস, মনে হচ্ছে বাড়িতে কিছু হয়েছে, তাই পড়ায় মন নেই আজ। তা কি হয়েছে বলবি আমায়? না মাস্টারদা, তেমন কিছুই হয়নি। না গো মাস্টারদা, হয়েছে। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, বল মা অঙ্কিতা, বল। জানো মাস্টারদা, আমাদের জবা মারা গেছে, আর তারপর থেকে আমার বাবা তেমন খুব একটা রোজগার করতে পারছে না। আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। আর একদিন তো আমার ভাই খিদের জ্বালায় বড় মার কাছে বিরিয়ানি চেয়েছিল জানো। তারপর যাচ্ছা তাই ভাবে বড় মা আমাদের দুই ভাই বোনকে অপমান করেছে জানো। তাই আমি ভেবেছি ব্যবসা করব, বিরিয়ানির ব্যবসা। আচ্ছা, তাহলে এই ব্যাপার, দাঁড়া তোরা একটু। এই বলে মাস্টারদা রান্নাঘরে গিয়ে একটা মশলার প্যাকেট নিয়ে আসলো। মা অঙ্কিতা, এই নে, এই মশলা আর কিছু টাকা, তোরা তোদের বিরিয়ানির ব্যবসা শুরু করে দে। অঙ্কিতা টাকাটা ও মশলাটা দুটোই নেয়। শোন মা অঙ্কিতা, তোদের একটা কথা বলে রাখি, এই টাকা দিয়ে তোরা তোদের বিরিয়ানি বানানোর সরঞ্জাম কিনে নিস। আর খুব মন দিয়ে এই কথাটা শোন, তোদের যেই মশলাটা আমি দিলাম সেটা আমার বাবার তৈরি ম্যাজিক মশলা। কোনো খাবার তৈরি হওয়ার পর যদি এই মশলা 1 চিমটে খাবারের ওপর ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই খাবার সঙ্গে সঙ্গে স্বাদে ভরপুর হয়ে যায়। দেখিস মা, ভুল করেও কিন্তু 1 চিমটের বেশি মশলা খাবারের মধ্যে মেলাস না, না হলে যে ওই খাবার খাবে তার পেটে খুব ব্যথা হবে। আচ্ছা মাস্টারদা, কথাটা মাথায় থাকবে। ঠিক আছে, তাহলে তোরা এবার বাড়ি যা, কিন্তু আমি কালকে তোদের বানানো বিরিয়ানি খেতে আসব। অবশ্যই এসো মাস্টারদা। এই বলে দুই ভাই বোন বাড়ি চলে আসে এবং সকাল হতে না হতেই বিরিয়ানি বানিয়ে গাড়িতে করে নিয়ে বাজারের দিকে রওনা দেয়। বাজারে আসতে না আসতেই দুই ভাই বোন দেখে মাস্টারদা বাজারে দাঁড়িয়ে আছে। কি রে অঙ্কিতা, তোরা এত দেরি করে কেন এলি? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোদের বিরিয়ানি খাবো বলে। এই তো মাস্টারদা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আরে না না, আমি মজা করছিলাম, আমি বিরিয়ানি খাবো না। আজ যেহেতু তোদের ব্যবসার প্রথম দিন, তাই তোদেরকে সাহায্য করতে এলাম। আর ওই ম্যাজিক মশলা তোদের বিরিয়ানিতে মিলিয়েছিস তো? না মাস্টারদা, দেওয়া হয়নি তো। কি বলিস রে, এখনো মশলাটা দিসনি? দে দে, তাড়াতাড়ি ছড়িয়ে দে বিরিয়ানির ওপর। এই বলে অঙ্কিতা তাড়াতাড়ি সেই ম্যাজিক মশলাটা তার বিরিয়ানির ওপর ছিটিয়ে দেয়। আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে তোদের বিরিয়ানি থেকে। আমার প্রিয় গ্রামবাসীগণ, চলে এসো আর দেরি না করে, আর খেয়ে যান গরম গরম সুস্বাদু বিরিয়ানি, মাত্র 100 টাকায়। ধীরে ধীরে সব খরিদ্দাররা দুই ভাই বোনের বিরিয়ানির ঠেলাগাড়ির দিকে আসতে থাকে। কি রে শিবু, তা তোরা আবার কবে থেকে ব্যবসা শুরু করলি? তা তোদের বিরিয়ানিতে স্বাদ হবে তো? আরে কাকু, একবার খেয়ে তো দেখো। দে দেখি তাইলে 1 প্লেট। বাহ, বেশ ভালোই তো খাইতে। তাই নাকি? দে তাহলে, আমাকে তুই 2 প্লেট দে, আমি বাড়ি নিয়ে যাই। এই করতে করতে খুব তাড়াতাড়ি সমস্ত বিরিয়ানি বিক্রি হয়ে যায়। অঙ্কিতা, কিরে, ম্যাজিক মশলার কামাল দেখলি তো? হ্যাঁ মাস্টারদা, সব তোমারই কৃপায়। ঠিক আছে রে, ঠিক আছে, যা এবার তোরা টাকা পয়সা গুছিয়ে বাড়ি যা। দুই ভাই বোন টাকা পয়সা গুছিয়ে বাড়ি ফিরে আসে। জানো মা, আজ আমাদের সমস্ত বিরিয়ানি কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে গেছে, আর আমাদেরও অনেক টাকা লাভ হয়েছে। বাবা মা ও ঠাকুমা
দুই বাচ্চাদের এমন রোজগার দেখে খুব খুশি হয়। যাক, এবার মনে হয় ভগবান মুখ তুলে তাকিয়েছেন আমাদের ওপর। কিন্তু তোরা দুই ভাই বোনে মিলে এত সুস্বাদু বিরিয়ানি বানালি কি করে রে? যে তোদের সব বিরিয়ানি বিক্রি হয়ে গেল এত তাড়াতাড়ি। সবই তো এই মশলারই কামাল। কি মশলা এটা বাবা? এটা ম্যাজিক মশলা। এই মশলা আমাদের মাস্টারদা দিয়েছিলেন, আর এই মশলা একবার বিরিয়ানির ওপর ছড়িয়ে দিলে বিরিয়ানির স্বাদ দারুণ হয়ে যায়। এভাবে বিভিন্ন ধরনের কথা তাদের মধ্যে চলতে থাকে। কিন্তু অন্যদিকে এই সমস্ত কথা জানলার ফাঁক দিয়ে তাদের বড় মা শুনতে থাকে। ও আচ্ছা, পুচকে ছুরিরা তাহলে এই ব্যাপার, এই মশলাগুলোর জন্যই তোদের বিরিয়ানির এত স্বাদ না? দাঁড়া দাঁড়া, তাহলে এবার তোদের স্বাদ করা দেখাচ্ছি। কিছুক্ষণ পর যখন সবাই ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই বড় বৌমা লুকিয়ে লুকিয়ে সেই ম্যাজিক মশলাটা চুরি করে নিয়ে চলে যায়। ও মা, মা গো, কি হয়েছে রে মা অঙ্কিতা? এমন চিৎকার করছিস যে? আর বলো না মা, দেখো না কে আমাদের ম্যাজিক মশলা চুরি করে নিয়েছে। এবার কিভাবে আমার বিরিয়ানির স্বাদ আসবে মা? আর কেউ তো আমাদের বিরিয়ানি কিনবে না। এমন কেন বলছিস মা? মশলা চুরি হয়ে গেছে তো কি হয়েছে? তুই মশলা ছাড়াই আজ বিরিয়ানি নিয়ে যা, যা হবে ওপরওয়ালা ঠিক দেখে নেবেন। এই বলে আজকের মতো মশলা ছাড়াই দুই ভাই বোন বিরিয়ানি নিয়ে বাজারে চলে আসে। কিন্তু আগের দিনের মতো বিক্রি হয় না। কিরে শিবু, বিরিয়ানিতে স্বাদ কই? তাই তো রে পচা, বিরিয়ানিতে আগের দিনের মতো স্বাদ নেই তো। দুই ভাই বোনের মুখে কোনো শব্দ নেই, চুপচাপ দুজনে দাঁড়িয়ে থাকে। আর অন্যদিকে বড় বউয়ের খুব খিদে পায়। না, আজ খুব খিদে পেয়েছে। আজ আমি ওদের বিরিয়ানি খাবো, আর দেখবো ওদের ওই ম্যাজিক মশলার কত স্বাদ। বড় বউ রান্না করতে করতে সমস্ত মশলা বিরিয়ানির ওপর ছড়িয়ে দেয়। বিরিয়ানিটায় বেশ ভালো গন্ধ বেরিয়েছে, স্বাদও নিশ্চয়ই ভালোই হবে না? আর দেরি করে লাভ নেই, এবার বিরিয়ানিটা তাড়াতাড়ি খেয়ে ফেলি। এই বলে যেই না বড় বউ দু এক মুঠো বিরিয়ানি মুখে দেয়, তক্ষুনি সে পেটে ব্যথায় মারাত্মক চিৎকার করতে শুরু করে। হোমাগো হোমাগো, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, এত যন্ত্রণা কিভাবে সহ্য করব? মরে গেলাম আমি, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। বড় বউয়ের অমন চিৎকার শুনে গ্রামের লোকজন এসে হাজির হয়। সাথে দুই ভাই বোন শিবু এবং অঙ্কিতা উপস্থিত হয় এবং দেখে বড় বউ কিভাবে পেটে ব্যথার জন্য চিৎকার করছে। মা, অঙ্কিতা, তোমরা আমাকে বাঁচাও বাঁচাও। ও, তাহলে তুমিই সেই চোর যে আমাদের ম্যাজিক মশলা চুরি করেছিলে? হ্যাঁ রে মা, আমি সেই চোর। আমায় আমায় ক্ষমা করে দে মা, আর আর আমায় বাঁচা বাঁচা আমাকে, না হলে যে আমি ওরে বাবারে পেটের ব্যথায় মরে যাব। বাঁচা বাঁচা আমাকে, কি অসহ্য পেটের ব্যথা। দাঁড়াও, তোমার এই পেটে ব্যথার ওষুধ একমাত্র মাস্টারদাই দিতে পারবে। আমি ওনাকে ডেকে আনছি। কিছুক্ষণের মধ্যে অঙ্কিতা মাস্টারদাকে ডেকে নিয়ে আসে এবং মাস্টারদা একটা ওষুধ বড় বউকে খেতে দেয়। তারপর বড় বউয়ের পেট ব্যথা কমে যায়। মাস্টারদা, তোমায় অনেক ধন্যবাদ মাস্টারদা। আর আর মা, অঙ্কিতা, তোরা আমায় ক্ষমা করে দে বাবা। তোদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি কথা দিলাম আজকের পর থেকে তোদের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। আমাকে ক্ষমা করে দে। এভাবেই দুই ভাই বোন তাদের বড় মাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে দুই ভাই বোন তাদের বিরিয়ানি বিক্রি করতে থাকে এবং বড় বউ তাদের খুব ভালোবাসতে থাকে।